প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আমি আবারও তোমাদের মাঝে উপস্থিত হয়েছি হিসাব বিজ্ঞানের সলিউশন নিয়ে। তো আমরা ফিরে যাই আমাদের সলিউশনে। আজ হিসাব বিজ্ঞানের পঞ্চম অধ্যায় হিসাব, এই হিসাব অধ্যায়ের 1 নম্বর অঙ্কের সলিউশন করব। তো এখানে বলা হচ্ছে যে শাইন এন্টারপ্রাইজের 2017 সালে 31 ডিসেম্বর তারিখের কতিপয় হিসাবের উদ্বৃত্তের পরিমাণ নিম্নরূপ। ক নম্বরে আমাদের বলছে যে উপযুক্ত তথ্য হতে মোট উত্তোলনের পরিমাণ নির্ণয় করো। তো এই মোট উত্তোলনের পরিমাণ নির্ণয়ে আমরা প্রথমে যেটা লিখেছি সেটি হচ্ছে আয়কর এবং দ্বিতীয়টি লিখেছি জীবন বীমা প্রিমিয়াম, অর্থাৎ আয়কর এবং জীবন বীমা প্রিমিয়ামকে উত্তোলন হিসেবে ধার্য করা হয়েছে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের কোশ্চেন হতে পারে যে আয়কর কেন উত্তোলন বা জীবন বীমা প্রিমিয়ামকে আমরা কেন উত্তোলন হিসেবে গণ্য করেছি। তো এখন আমরা আসি যে ব্যবসায়িক সত্ত্বনীতি হিসাব বিজ্ঞানের কতগুলো মৌলিক নীতিমালা রয়েছে। সেই মৌলিক নীতিমালার ভিতরে একটি হচ্ছে ব্যবসায়িক সত্ত্বনীতি। সেই ব্যবসায়িক সত্ত্বনীতিতে বলা হয়েছে যে মালিক এবং ব্যবসা প্রতিষ্ঠান হচ্ছে পৃথক সত্তা। মালিক যে আয়ের উপরে যে কর প্রদান করে সেটি হচ্ছে আয়কর, এবং ব্যবসা প্রতিষ্ঠান যে কর প্রদান করে সেটি হচ্ছে ভ্যাট। তো মালিক যে এবং ব্যবসা প্রতিষ্ঠান যেহেতু পৃথক সত্তা, তাহলে মালিকের যে আয়কর যেটি ব্যবসা প্রতিষ্ঠান থেকে পরিশোধ করা হয়েছে, এবং আমরা জানি যে ব্যবসা প্রতিষ্ঠান থেকে মালিক যা কিছু নিয়ে যায় সেটিকে উত্তোলন বলে। তো এই আয়কর তার ব্যক্তিগত খরচ যেটি ব্যবসা প্রতিষ্ঠান থেকে দেওয়া হয়েছে, এটি হচ্ছে এজন্য উত্তোলন হিসেবে ধার্য করা হয়েছে। পরবর্তীতে বলা হয়েছে যে জীবন বীমা প্রিমিয়াম, এটি কেন উত্তোলন। তো আমরা জানি বীমা হচ্ছে মূলত দুই প্রকার, একটি হচ্ছে জীবন বীমা, অপরটি হচ্ছে সাধারণ বীমা। তো জীবন বীমা কি? মানুষের জীবনের নিশ্চয়তা প্রদান করতে যে বীমার উদ্ভব হয়েছে সেটি হচ্ছে জীবন বীমা, এবং সাধারণ বীমা হচ্ছে যে সম্পদের নিশ্চয়তা প্রদান করার জন্য, সম্পদের নিশ্চয়তা প্রদান করার জন্য যে বীমার উদ্ভব হয়েছে সেটি হচ্ছে সাধারণ বীমা। এখন সম্পদ বলতে এই সাধারণ বীমার ভিতরে কি কি আছে? একটি হচ্ছে যে নৌ বীমা, অগ্নি বীমা, দুর্ঘটনা বীমা, গবাদি পশু বীমা, এইগুলো ছাড়াও আরও অনেক ধরনের বীমা এই সাধারণ বীমার মধ্যে রয়েছে। তো জীবন বীমা, তো আমরা জানি মালিক এবং ব্যবসা প্রতিষ্ঠান, মালিকের জীবন রয়েছে এবং ব্যবসা প্রতিষ্ঠানের কোনো জীবন কিন্তু নেই, ব্যবসা প্রতিষ্ঠানের কোনো জীবন নেই। তাহলে ব্যবসা প্রতিষ্ঠানের তো কখনো জীবন বীমা প্রিমিয়াম হতে পারে না। ব্যবসা প্রতিষ্ঠানের যে বীমাগুলো হতে পারে সেটি হচ্ছে নৌ বীমা হতে পারে, অগ্নি বীমা হতে পারে, যানবাহন বীমা হতে পারে, দুর্ঘটনা বীমা হতে পারে। তো এইগুলো হচ্ছে ব্যবসা প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ত। তো মালিকের সাথে সম্পৃক্ত হচ্ছে জীবন বীমা, কারণ ব্যবসা প্রতিষ্ঠানের কোনো জীবন নেই, মালিকের জীবন রয়েছে। তো মালিকের জীবনের উপরে বীমা করা হয়েছে, যেটা মালিকের ব্যক্তিগত খরচ এবং যেটি ব্যবসা থেকে পরিশোধ করা হয়েছে। এই জন্য এটিও উত্তোলন, কারণ আমরা জানি ব্যবসা থেকে কোনো কিছু যদি মালিক নিয়ে যায় সেটিকে উত্তোলন বলে। তাই জন্য এই দুটিকে উত্তোলন হিসেবে আমরা ধার্য করেছি। এখন খ নম্বর অঙ্কে আমাদের বলেছে যে শাইন এন্টারপ্রাইজের সম্পদ হিসাব চিহ্নিত করে মোট পরিমাণ নির্ণয় করতে বলা হয়েছে। অর্থাৎ আমাদের যে ব্যবসা প্রতিষ্ঠান শাইন এন্টারপ্রাইজের মোট সম্পদের পরিমাণ এখানে চিহ্নিত করতে বলা হয়েছে। এখানে কতগুলো খতিয়ান হিসাবের উদ্বৃত্তগুলো দেওয়া আছে, যে হিসাবের উদ্বৃত্তগুলো আমরা পাচ্ছি মূলধন হিসাব, বন্ধকি ঋণ, অগ্রিম ভাড়া, আয়কর, বকেয়া বেতন, জীবন বীমা প্রিমিয়াম, প্রদেয় বিল, আসবাবপত্র, এই সকল যাবতীয় হিসাবের উদ্বৃত্তগুলো কিন্তু খতিয়ান হিসাব থেকে এসেছে। তো এখানে প্রথমে আমরা লিখেছি যে অগ্রিম ভাড়া। এখন অগ্রিম ভাড়াটা হচ্ছে ব্যবসা প্রতিষ্ঠানের জন্য সম্পদ। আমরা একটু ব্যাখ্যায় যাই যে খরচের অগ্রিম, আমরা সবসময় মনে রাখবো যে খরচের অগ্রিম হচ্ছে সম্পদ, খরচের বকেয়া হচ্ছে দায়, আয়ের অগ্রিম হচ্ছে দায়, এবং আয়ের বকেয়া হচ্ছে সম্পদ। তো এই ভাড়া হচ্ছে ব্যবসা প্রতিষ্ঠানের জন্য একটি খরচ, আর এই খরচ আমরা অগ্রিম পরিশোধ করেছি, সেটি হচ্ছে আমাদের ব্যবসা প্রতিষ্ঠানের জন্য সম্পদ। এবং আমরা আরও একটা নীতিমালা যেতে পারি, সেটা হচ্ছে বকেয়া ভিত্তি। হিসাব বিজ্ঞানের বকেয়া ভিত্তি নীতিমালা অনুসারে একটি ব্যবসা প্রতিষ্ঠানের চলতি বছরের আয়কে আয় হিসেবে গণ্য করা হয়। চলতি বছর বলতে যে বছরের হিসাব নিকাশ করা হয়, হিসাবকাল। আমরা আরও একটা নীতিমালায় চলে যাই, সেটি হচ্ছে হিসাবকাল ধারণা। হিসাবকাল ধারণা অনুসারে ব্যবসা প্রতিষ্ঠান অনির্দিষ্টকাল পর্যন্ত চলতে থাকে। তো এখন অনির্দিষ্টকাল পরে যে আমরা হিসাবের আর্থিক ফলাফল জানবো তা কিন্তু হতে পারে না, কারণ আমরা ব্যবসার আর্থিক ফলাফল জানতে খুবই উদ্গ্রীব। তো এই জন্য হিসাবকালকে একটি নির্দিষ্ট ক্ষুদ্র ক্ষুদ্র সময়ে ভাগ করা হয়।
তো এখন একটি একটি ক্ষুদ্র ক্ষুদ্র সময়কে একটি হিসাবকাল ধরা হয়। তো হিসাবকাল সাধারণত 1 বছর ধরা হয়, হিসাবকাল সাধারণত 1 বছর ধার্য করা হয়। তো এই 1 বছর সময়ের আয়কে আয় হিসেবে গণ্য করা হয় এবং 1 বছর সময়ের ব্যয়কে ব্যয় হিসেবে গণ্য করা হয়। তো এই একটি বছরের যে ব্যয়, সেই ব্যয় পরিশোধ করার পরে অতিরিক্ত ব্যয় যদি আমরা পরিশোধ করে দেই, অর্থাৎ আমরা এই অঙ্ক করছি 2017 সালে, এখন 2017 সালের 31শে ডিসেম্বর তারিখে কিন্তু কতিপয় উদ্বৃত্ত দেওয়া রয়েছে। এখানে বলছে যে শাইন এন্টারপ্রাইজে 2017 সালে 31শে ডিসেম্বর তারিখে কতিপয় উদ্বৃত্ত, তাহলে 2017 সালে 31শে ডিসেম্বর তারিখে আমাদের হিসাব বছর কিন্তু শেষ হয়ে গিয়েছে। এটা 2017 সালের হিসাব। আমরা 2018 সালের ভাড়া পরিশোধ করে দিয়েছি, যে ভাড়াটা আমাদের ব্যবসা প্রতিষ্ঠানের জন্য কিন্তু খরচ নয়, শুধুমাত্র 2017 সালের ভাড়াটাই আমাদের ব্যবসা প্রতিষ্ঠানের জন্য খরচ। তো এই জন্য 2018 সালের ভাড়া দিয়েছি, যেটি আমাদের ব্যবসা প্রতিষ্ঠানের জন্য সম্পদ। এর পরবর্তীতে বলছে যে আরবপত্র আমরা জানি একটি ব্যবসা প্রতিষ্ঠানের সম্পদ, আমরা সবাই জানি এটা। এরপর বলছে প্রাপ্য হিসাবের আরেক নাম হচ্ছে দেনাদার। তো আমরা কিন্তু সবাই জানি যে দেনাদার একটি ব্যবসা প্রতিষ্ঠানের জন্য সম্পদ। দেনাদার অর্থাৎ ব্যবসা প্রতিষ্ঠান যদি কোনো ব্যক্তির নিকট টাকা পায়, তাকে কিন্তু দেনাদার বলে। তো এই টাকাটা যদি আমাদের কাছে থাকতো, সেটি আমাদের নগদ টাকা হতো। তো আমাদের নগদ টাকা আমাদের কাছে নেই, অন্য ব্যক্তির কাছে আছে, এটিও আমাদের সম্পদ। তো এরপরে আছে যে প্রাপ্য হিসাব, তাহলে সম্পদ। অনাদায়ী সুদ ব্যবসা প্রতিষ্ঠানের জন্য একটি আয়। আমরা যে বিনিয়োগ করেছিলাম, সেই বিনিয়োগের ওপর আমরা সুদ পাবো, এটি আমাদের অর্জিত, বাট এই সুদ আমরা এখনো পাই নাই, বকেয়া রয়েছে, এই জন্য এটি অনাদায়ী সুদ। এর আরেক নাম বকেয়া সুদ বলতে পারবো। তো আমরা জানি যে খরচের বকেয়া দায় এবং আয়ের বকেয়া হচ্ছে সম্পদ, অর্থাৎ এই সুদটি হচ্ছে আমাদের আয় এবং আয়ের বকেয়া রয়েছে, এটি হচ্ছে আমাদের সম্পদ। এরপর বলছে যে যন্ত্রপাতি আমরা সবাই জানি যন্ত্রপাতি হচ্ছে একটি সম্পদ। এরপর বলছে যে ব্যাংক হিসাব, ব্যবসা প্রতিষ্ঠানের ব্যাংকে জমাকৃত অর্থ ব্যাংক হিসাব দ্বারা প্রকাশ করা হয়। অর্থাৎ এই যে ব্যাংক হিসাব 55,000 টাকা, এর অর্থ হচ্ছে যে আমাদের ব্যাংকে 55,000 টাকা জমা রয়েছে, যেটি আমাদের সম্পদ। এরপর বলছে নগদান হিসাব 25,000 টাকা। নগদান হিসাব 25,000 টাকা দ্বারা বোঝানো হয়েছে যে আমাদের ব্যবসা প্রতিষ্ঠানের নগদ টাকার পরিমাণ 25,000 টাকা, যেটি আমাদের ব্যবসা প্রতিষ্ঠানের জন্য সম্পদ। সুনাম একটি ব্যবসা প্রতিষ্ঠানের জন্য কিন্তু সম্পদ। সুনাম ইংরেজিতে বলা হয় গুডউইল। অর্থাৎ একটি ব্যবসা প্রতিষ্ঠান, আমাদের যে ব্যবসা প্রতিষ্ঠান, সেটি একই নামে অন্য আরেকটি ব্যবসা প্রতিষ্ঠান থেকে যদি আমাদের বিক্রয় বেশি হয়, সেটি হচ্ছে সুনাম। আমরা ধরে নেই আমাদের ব্যবসা প্রতিষ্ঠান হচ্ছে পিৎজা উৎপাদন করে এবং অন্য আরেকটি ব্যবসা প্রতিষ্ঠানও একই পণ্য পিৎজা উৎপাদন করে। তো অন্য ব্যবসা প্রতিষ্ঠান থেকে আমাদের ব্যবসা প্রতিষ্ঠানের বিক্রয় বেশি, এটি হচ্ছে আমাদের ব্যবসা প্রতিষ্ঠানের সুনাম। এবং এই সুনামকে যখন আর্থিক মূল্যে নিরূপণ করা হয়, তখন সেটির একটি মূল্য ধার্য করা হয়। এখানে সুনাম 15,000 টাকা, এটা কিন্তু ওইভাবে আর্থিক মূল্যে নিরূপণ করা হয়েছে, যেটি ব্যবসা প্রতিষ্ঠানের সুনাম। এবং এই সুনামের মাধ্যমে ব্যবসা প্রতিষ্ঠান তার সাফল্যের দ্বার প্রান্তে সহজে পৌঁছাতে পারে। তো এই হচ্ছে আমাদের মোট সম্পদের পরিমাণ। পরবর্তীতে গ নম্বর অঙ্কে বলছে যে উল্লিখিত হিসাবগুলো হতে মোট দায় হিসাবের পরিমাণ নির্ণয় করো। অর্থাৎ আমাদের ব্যবসা প্রতিষ্ঠানে মোট দায় হিসাবের পরিমাণ নির্ণয় করতে বলা হয়েছে। তো আমরা প্রথমে লিখেছি সেটা হচ্ছে বন্ধকি ঋণ। বন্ধকি ঋণ ব্যবসা প্রতিষ্ঠানের জন্য একটি দায়। এখন তোমাদের প্রশ্ন হতে পারে যে বন্ধকি ঋণটা কি? বন্ধকি শব্দের ইংরেজি শব্দ হচ্ছে মর্টগেজ। অর্থাৎ আমরা যে কোনো আর্থিক প্রতিষ্ঠান হতে ঋণ নিয়েছি কোনো সম্পদের বিনিময়ে। অর্থাৎ যে ব্যবসা প্রতিষ্ঠান আমাদের ঋণ দিয়েছে, সেই ব্যবসা প্রতিষ্ঠান নিশ্চয়তা স্বরূপ আমরা যে পরবর্তীতে তাদের ঋণ পরিশোধ করতে সক্ষম হব, সেই নিশ্চয়তা স্বরূপ একটি নির্দিষ্ট পরিমাণ সম্পদ তিনি আমাদের নিকট থেকে জমা রেখেছেন, সেটি হচ্ছে আমাদের বন্ধকি ঋণ, যেটি ব্যবসা প্রতিষ্ঠানের জন্য দায়। এরপরে বলছে বকেয়া বেতন। অর্থাৎ আমাদের ব্যবসা প্রতিষ্ঠানে যে এমপ্লয়ি আছে, যে কর্মচারী রয়েছে, সেই কর্মচারীদের বেতন পরিশোধ করা হয় নাই, এটি হচ্ছে বকেয়া বেতন। তো এটি আমাদের ব্যবসা প্রতিষ্ঠানের জন্য অবশ্যই লায়াবিলিটি, এটি দায়, আমরা লিখেছি। এরপরে বলছে যে প্রদেয় বিল কিন্তু একটি ব্যবসা প্রতিষ্ঠানের জন্য দায়। এখন প্রদেয় বিল সম্পর্কে আমরা একটু ব্যাখ্যায় চলে যাই। ক্রেতা যখন বাকিতে মাল ক্রয় করে, তখন সে বিক্রেতার নিকট একটি চুক্তিতে আবদ্ধ হয়, যে চুক্তিকে বলা হয় বিনিময় বিল।
তো একটি চুক্তি যখন সম্পাদিত হয় তখন অবশ্যই একজন মধ্যস্থতাকারী থাকে এবং এখানে মধ্যস্থতাকারী হিসেবে কাজ করে ব্যাংক। তো এই বিনিময় বিল হচ্ছে এখানে একটি শর্ত থাকে, যেমন কারণ আমরা জানি প্রত্যেকটি চুক্তিতে অবশ্যই একটি শর্ত থাকবে। এই শর্ত হচ্ছে 210 নিট 15। এটির অর্থ হচ্ছে যে ক্রেতা যে পরিমাণ, আমরা সাপোজ ধরে নিই 20,000 টাকার পণ্য সে ক্রয় করেছে এবং বিনিময় বিলের মাধ্যমে। তো এখানে শর্ত হচ্ছে যে 210 নিট 15। তো এখানে সে ক্রেতা যদি 10 দিনের মধ্যে এই 20,000 টাকা পরিশোধ করে তাহলে সে 2% ক্যাশ ডিসকাউন্ট অর্থাৎ নগদ বার্তা পাবে, এবং 10 দিনের মধ্যে পরিশোধ না করলে সে এই ক্যাশ ডিসকাউন্ট পাবে না, কিন্তু অবশ্যই ক্রেতাকে 15 দিনের মধ্যে পরিশোধ করতে হবে। এটি হচ্ছে শর্ত, কারণ প্রত্যেকটি চুক্তিতে অবশ্যই একটি করে শর্ত থাকে। এই যে ক্রেতা এবং বিক্রেতার মধ্যে যে বিনিময় বিলের মাধ্যমে যে ট্রানজ্যাকশন বা লেনদেন সম্পন্ন হয়েছে, যে এই লেনদেন কিন্তু বাকিতে সম্পন্ন হয়। এই বিলটাকে ক্রেতার নিকট বলা হয় প্রদেয় বিল এবং বিক্রেতার নিকট বলা হয় প্রাপ্য বিল। অর্থাৎ ক্রেতা এই বিলের মাধ্যমে পণ্য ক্রয় করেছে, যেটি পরিশোধ করতে হবে বিক্রেতাকে, যেটি ক্রেতার জন্য একটি দায়। তো এই হচ্ছে প্রদেয় বিল, এই জন্য প্রদেয় বিল হচ্ছে আমাদের একটি দায়। এরপর হচ্ছে প্রদেয় হিসাব। প্রদেয় হিসাবের আরেক নাম হচ্ছে পাওনাদার হিসাব, অর্থাৎ ব্যবসা প্রতিষ্ঠান কোনো তৃতীয় ব্যক্তির নিকট যদি দায়বদ্ধ থাকে তাহলে তাকে প্রদেয় হিসাব বা পাওনাদার বলে। এটি ব্যবসা প্রতিষ্ঠানের দায়, তো আমরা লিখেছি। এরপরে বলছে অগ্রিম প্রাপ্ত কমিশন, অর্থাৎ আমাদের কমিশন একটি ব্যবসা প্রতিষ্ঠানের জন্য আয়ের অগ্রিম আমরা পেয়েছি। তাহলে আমরা এখনো সেবা দেই নাই, বাট আমাদের আয় হয়েছে, আমরা কমিশন অলরেডি পেয়ে গিয়েছি, কমিশনের অর্থ আমরা পেয়েছি, বাট আমরা সেবা দেই নাই। এটি ব্যবসা প্রতিষ্ঠানের জন্য দায়, কারণ আমরা জানি যে আয়ের অগ্রিম হচ্ছে দায়। তো এর পরবর্তীতে বলছে অনুপার্জিত উপভাড়া। অনুপার্জিত যে আমাদের যে উপভাড়াটা আমাদের ব্যবসা প্রতিষ্ঠানের জন্য এই আয়ের যে অগ্রিম, অনুপার্জিত উপভাড়ার আরেকটা নাম আমরা বলতে পারবো যে অগ্রিম উপভাড়া বা অগ্রিম উপভাড়া। এটি হচ্ছে ব্যবসা প্রতিষ্ঠানের জন্য কিন্তু দায়, অর্থাৎ আমরা সেবা দেই নাই কিন্তু আমরা অলরেডি ভাড়া পেয়ে গিয়েছি, এটি হচ্ছে অনুপার্জিত উপভাড়া। এবার বলছে ব্যাংক জমা অতিরিক্ত উত্তোলন। এটি ব্যবসা প্রতিষ্ঠানের জন্য দায়, অর্থাৎ ব্যাংকে আমাদের যে টাকা জমা ছিল সেই জমাকৃত টাকার অতিরিক্ত টাকা আমরা উত্তোলন করেছি, যেটি ব্যবসা প্রতিষ্ঠানের জন্য দায়। এটি আমরা খেয়াল রাখবো যে শুধুমাত্র চলতি হিসাবে এই ব্যাংক জমা অতিরিক্ত উত্তোলন করা যায়। হিসাব মূলত 3 প্রকার, একটি হচ্ছে চলতি হিসাব, সঞ্চয়ী হিসাব এবং স্থায়ী হিসাব। তো ব্যবসায়ীদের জন্য সবচেয়ে জনপ্রিয় এবং সবচেয়ে উপযোগী হিসাব হচ্ছে চলতি হিসাব, এবং যে হিসাবে ব্যাংকে জমাকৃত অর্থের অতিরিক্ত অর্থ উত্তোলন করা যায়। এটি হচ্ছে আমাদের ব্যবসা প্রতিষ্ঠানের দায়। পরবর্তীতে বলছে যে বকেয়া মণিহারি। মণিহারি ব্যবসা প্রতিষ্ঠানের একটি খরচ, কাগজ, কলম, কালি, কার্বন এগুলোকে একত্রে মণিহারি বলা হয়। তো এই মণিহারি আমরা ক্রয় করেছি, যেটার অর্থ আমরা এখনো পরিশোধ করি নাই, সেটি হচ্ছে বকেয়া মণিহারি, যেটি ব্যবসা প্রতিষ্ঠানের জন্য দায়। তো এটি হচ্ছে আমাদের ব্যবসা প্রতিষ্ঠানের মোট দায় 1,99,500 টাকা। তো এই ছিল 1 নম্বর অঙ্কের সলিউশন। আমার এই ভিডিও লেকচার যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং কমেন্ট করতে ভুলবে না। Thank you everybody for watching this video.